অক্ষরপুরী গ্রামে মংরু নিজের মা মায়ার সাথে থাকত। এই গ্রামে হাড়ের অসুখ সমস্ত লোকের ছিল, যেন এটা এখন সবার অসুস্থতা ছিল। আজ মংরু নিজের 60 বছরের মাকে হুইল চেয়ারে বসিয়ে লাকড়ির দোকানে নিয়ে যাচ্ছিল। কি খবর মংরু? আজকে মায়ের সাথে এখানে কি ব্যাপার? আসলে দাদা, তুমি যে হুইল চেয়ারটা আমাকে দিয়েছো না, এটাতে কিছু গন্ডগোল রয়েছে। এই তো সবে কয়েক মাস হলো ঠিক করে নিয়ে গেলাম, আর আবার খারাপ হয়ে গেল। আরে সারা গ্রামবাসী তো এটাই ব্যবহার করে। তুমি কিনেছিলে 2 মাস আগে, তাহলে এখন তো খারাপ হবেই, তাই না? দেখো বাবু, তোমার বাবা যেই হুইল চেয়ার বানাতো সেটা এতটা মজবুত হতো যে দুটো বংশ ব্যবহার করত। আসলে ব্যাপারটা হলো ওটা বাবা তৈরি করতো কাকিমা। দেখো ভাই, যদি নিতে চাও তাহলে নাও, আর না হলে পয়সা হলে তখন তুমি নিয়ে যেও আবার। চলো মংরু, আর বিরক্ত করা ঠিক হবে না। দুজনই ওখান থেকে প্রধানের বাড়ির দিকে রওনা দেয়। এসো মংরু। প্রণাম মাসিমা, বলুন কি সাহায্য করতে পারি আপনার জন্য? এক্ষুনি লাকড়ির দোকান থেকে আসলাম, কোনো সাহায্য পেলাম না। যদি হতে পারে কোনো পুরনো হুইল চেয়ার থাকলে আমাকে দিয়ে দিন। আপনি চিন্তা করবেন না, এই বছরে যে হুইল চেয়ারটা বিলি করা হবে তার মধ্যে থেকে একটা আপনাকেও দেব। প্রধান মশাই, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, কি হয়েছে বলো। যতদিন পর্যন্ত এই রোগটাকে আমরা আবার ঠিক না করতে পারছি, ততদিন আমরা এগোতেও পারবো না। মংরু, তুমি যা বলছো তা ঠিকই বলেছো, কিন্তু এর জন্য আমরা কিছু করতেও তো পারি না। তোমার রক্ত টকবক করে ফুটছে, তাই চেষ্টা করো তুমি তোমার বয়সে এর কোনো উপায় একটা বের হয় জানো। ঠিক আছে প্রধান মশাই, আচ্ছা তাহলে আমি এখন আসি। মংরু নিজের বাড়ির দিকে রওনা দেয়। সেই লোকটা যে শুধু নিজের লাভের কারণে বাজে হুইল চেয়ার বানাতো, তার কারণে মংরু প্রচণ্ড উদাস ছিল। রাত হয়ে গেছিল, আর মায়ার শোয়া মাত্রই মংরু নদী কিনারায় ঘুরতে চলে যায়। মংরু নদীর কিনারায় বসে পাথর মারছিল আর নিজের সাথেই কথা বলছিল। কি জানি কি সমস্যা এই গ্রামে, 50 বছর আয়ু হতে না হতেই মানুষের হাড়গোড় একেবারে অকেজো হয়ে পড়ে। আর ওই বদমাশ লোকটা লোকেদের প্রয়োজন পড়েছে বলে জিনিসগুলোকে এমন বানায় যাতে তাড়াতাড়ি খারাপ হয় সেগুলো, আর লোকের আগে ওর কাছ থেকে বারবার কেনে। তক্ষুনি নদীর মধ্যে থেকে একটা মহিলার চিৎকারের আওয়াজ আসে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কে ওখানে? কি হয়েছে? চিৎকার করতে করতে সেই আওয়াজ বাইরে চলে আসে, আর জানতে পারা যায় যে একটা কুমির ছিল, যার পায়ে জেলেদের কাঁটা লেগে রয়েছে। হায় ভগবান, হায়, এটা আবার কি? আমার সাহায্য করো, আমাকে বাঁচাও। মংরুর খুব ভয় করছিল, কিন্তু তাও সে সাহস করে সেই কুমিরের কষ্ট দূর করার জন্য চলে যায়। মংরু কুমিরের পা থেকে সেই কাঁটাটা বার করে দেয় আর একটা কাপড় দিয়ে সেই ঘাটাকে বেঁধে দেয়। হয়ে গেছে, এবার একটু পরেই তোমার আরাম লাগবে। তক্ষুনি সেই কুমির একটা সুন্দরী জলকন্যার রূপে পরিবর্তিত হয়ে যায় আর মংরুকে হাসতে হাসতে বলতে শুরু করে, আমি একটা জলকন্যা, আমার উপরে একটা অনেক বড় শ্রাপ ছিল। আমি নিজের রূপের অহংকারে একটা ঋষিকে বাজে কথা বলেছিলাম আর ওনার অপমান করেছিলাম। তখন থেকে উনি আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমার ভয়ঙ্কর কুমিরের মতো চেহারা হবে, আর কোনো সাহসী আর সৎ মানুষ হবে যে এই রূপটাকে দেখে আমার সাহায্য করবে। তখন আমি অভিশাপ থেকে মুক্তি পাব। সাহস, ধৈর্য, সততা, এই সব কিছু আছে তোমার মধ্যে। এই সব গুণের কারণেই আমি খুশি হয়ে তোমাকে একটা ইচ্ছে চাওয়ার সুযোগ দিচ্ছি। আমি নিজের জন্য কিছুই চাই না দেবী, তবে যদি আপনি চান তাহলে গ্রামে যে রোগটা ছড়িয়ে পড়েছে হাড়ের, সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো হয়। একদম ঠিক হবে, তথাস্তু, হয়ে যাবে। তোমার বাড়ির কাছে একটা কুয়ো চলে আসবে। ওই কুয়োতে শুধু দুধ দিয়ে তৈরি জিনিস তুমি নিজের ইচ্ছে মতো বার করতে পারো। কিন্তু তা দিয়ে গ্রামবাসীদের কিরকম সাহায্য হবে দেবী? দুধ আগে থেকেই হাড়ের জন্য খুব ভালো, কিন্তু এটা দিব্য দুধ। এটাকে খেতেও পারো বা এর আশেপাশেও থাকো,
তাহলে সে সমস্ত অসুস্থতা গোড়া থেকে শেষ করে দেবে। কিন্তু মনে রেখো মাংরু, এটা তোমার গুণ দেখে আমি তোমায় দিয়েছি। এর ব্যবহার শুধু তোমার ইচ্ছে দ্বারাই হবে। এখন আমি বিদায় চাইছি। কল্যাণ হোক। মাংরু খুবই খুশি খুশি নিজের বাড়ি পৌঁছায় আর দেখতে পায় যে ওখানে একটা কুয়ো রয়েছে আর তার মধ্যে সাদা রঙের দুধ। জয় হোক দেবীর। পরের দিন মাংরু পঞ্চায়েত ডাকে আর সমস্ত লোকেরা মাংরুর বাড়ির বাইরে দাঁড়ায়। ওখানে গ্রামের লোকেদের সাথে প্রধান, সেই লাকড়ির দোকানের লোক আর সোমনাথ মিস্ত্রিও ছিল। আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে একটা বিশেষ কারণে ডেকে পাঠিয়েছি। শুনে তো বেশ বিশেষই মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা কি বলতো? তুমি যেইভাবে বলছো যেন সেরকম বিশেষই হয়, তাহলে খুব ভালো হবে। আমাদের মূল্যবান সময় যেখানে দিচ্ছি আমরা। আরে হ্যাঁ দাদা, হ্যাঁ অবশ্যই বিশেষ। এই যে কুয়োটা দেখতে পাচ্ছ না, একজন জলকন্যা গ্রামের পরিস্থিতি দেখার পরে এই দুধের কুয়োটা আমাদের দিয়েছে। বা আমার ইচ্ছে অনুসারে এই কুয়ো থেকে যে দুধ আমি তুলে নিয়ে এসে বের করব, তার আশেপাশে থাকলে পরে সারা গ্রামের হাড়গোড় সব ঠিক হয়ে যাবে আর এই পূর্বপুরুষ ধরে চলে আসা রোগটা ঠিক হয়ে যাবে। ঠাট্টা করছো নাকি? এই তাহলে সেই বিশেষ কথা যার জন্য ডেকে পাঠিয়েছো। আমি জানতাম এই বরদান অভিশাপের কথা একেবারে বিশ্বাস করা যায় না। আপনারা নিজেরাই ওই কুয়োর দুধ খেয়ে একবার দুধ চেখে দেখুন না। মাংরুর কথা শুনে সমস্ত গ্রামবাসীরা কুয়োতে তাকিয়ে দেখে আর দেখতে পায় যে সত্যি সত্যি সেই কুয়োতে দুধ রয়েছে। সবাই আশ্চর্য হয়। তারপর মাংরু বালতি দিয়ে দুধ বার করে সবাইকে দুধ খাওয়ায়। আমার বয়সও তো সেই রেখা পার করতেই চলেছিল যখন আমার হাড়গুলো অকেজো হয়ে পড়তো, কিন্তু এই দুধটা খাওয়ার পরেই তো এখন বেশ ভালোই লাগছে আমার। হ্যাঁ প্রধান বাবু, একদম ঠিক কথাই বলেছেন আপনি। যদি মাংরুর কথা আমরা শুনে নিই, তাহলে এই পূর্বপুরুষের রোগ থেকে আমরা মুক্তি পাবো। হ্যাঁ সোমনাথ, আর আমি সেই জন্যই তোমাদের ডেকে পাঠিয়েছি। আমি চাই যে আমরা সবাই মিলে প্রতি বাড়িতে বাড়িতে এই দুধ দিয়ে বানানো পনিরের তৈরি করা আমার ইচ্ছে মতো এই পনিরের রূপে বেরিয়ে আসবে আর একটু শক্ত হয়ে যাবে। ঠিক আছে মাংরু? সবাই খুব খুশি হলো আর পরের দিনই সবাই মিলে পনির বানাতে শুরু করে দেয়। যেন গ্রামে খুশির একটা নতুন স্রোত বইছিল, যেন গ্রামের লোকেদের মধ্যে একতার জন্ম হয়েছিল। সবাই দেখতে চাইছিল যে অনেক দিন ধরে চলছিল যেই অসুস্থতা, তার অন্ত কী করে হবে আর সেটা কতটা সুখময় হবে। মিস্ত্রি আর প্রধান মাংরুর বাড়িতে বসেছিল। মায়া যদিও লাঠির সাহায্যে চলছিল, কিন্তু এখন সে হাঁটতে পারছিল। মাত্র 2 মাসের মধ্যেই এতটাই পরিবর্তন হয়েছে যে কি বলবো তোমায়। হ্যাঁ প্রধান মশাই, যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে মাত্র 2 বছরের মধ্যেই এই সমস্যা পুরোপুরি নির্মূল হয়ে যাবে আর আগামী প্রজন্মকে কখনো কোনো সমস্যাই হবে না। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে ওই বদমাশ লোকটা সবসময় আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করে যে আমি যেন গ্রামের লোকজনকে একেবারেই সাহায্য না করি। ছোটবেলার বন্ধুত্বের দিব্যি খাওয়া, আর যখন তাতেও কাজ হলো না তখন সম্পর্ক শেষ করে দেওয়ার ধুমকি দেয় আমাকে। এটা তো খুব চিন্তার বিষয়। ও এমনটা কেন করছে প্রধান মশাই? তুমি একেবারে ভোলা মাংরু, সেই জন্যই বুঝতে পারছো না। সবার সমস্যা যদি ঠিক হয়ে যায় তাহলে ওর ব্যবসা তো একেবারে ডুবে যাবে। মাংরু কিছু ভাবতে শুরু করে, কিন্তু সে কোনো উত্তরই দেয় না। আরে কিছু কথা বলছো না কেন মাংরু? যদি কোনো ভেতরে কথা থাকে তাহলে আমাদেরকে বলো না, মনটা হালকা হবে। না না, আমাদের কিচ্ছু করার কোনো দরকারই নেই। কিন্তু সেটা কেন? যদি সত্যিই ওই লোকটা কিছু করার চেষ্টা করে তাহলে তখন তুমি সেটা নিজেই বুঝবে। আমি ওই লোকটার উপর এখনো বিশ্বাস রাখতে চাই, আর যদি কোনো সমস্যা আসে তাহলে তার প্রভাব গ্রামের লোকেদের উপর হবেই না। তাহলে ঠিক আছে, যা তুমি বলবে তাই হবে মাংরু। সবাই নিজের বাড়িতে চলে যায় আর মাংরু গ্রামে দুধ বিতরণ করতে বেরিয়ে পড়ে। দেখতে দেখতেই বিকেল হয়ে যায়। লাকড়ির দোকানের ছেলেটা একটা বালতি নিয়ে নিজের সাথেই কথা বলছিল। হ্যাঁ, এসেছে আমার ব্যবসা নষ্ট করতে, তাই না? লোকেদের নেতা হতে চায় বেটা, খুব শখ। এই সমস্ত কেমিক্যালের মধ্যে দিয়ে দুধটাকে পুরোপুরি নষ্ট করে দেব, তারপর দেখি না। সেই লোকটা পুরো বালতি কুয়োতে খালি করে দেয়। তক্ষুনি হঠাৎ সেই কুয়োর ওপরে সেই সুন্দর জলকন্যা প্রকট হয়ে যায়। এই পৃথিবীতে কর্মের খুব বড় খেলা চলে, চাও বা না চাও, জেনে করো বা না বুঝে,
কিন্তু কর্ম করা ছাড়া জীবন চলে না। কে তুমি? কি বলতে চাইছো তুমি? বলতে আমি এটা চাইছি যে যদি কর্ম করতেই চাও তাহলে ভালো করো, নয়তো খারাপ কর্মের প্রতিফল খুবই কষ্টকর হয়। আচ্ছা, বড় বড় কথা বলো না তো। কে আমাকে দেবে শাস্তি? হ্যাঁ, তোমার বাজে ভাবনা আর কর্মের শুধু একটাই উপায় রয়েছে। আমি তোমাকে শ্রাপ দিচ্ছি যে তোমার হাড় খুব নরম হয়ে যাবে আর তুমি নিজের ওজনও তুলতে পারবে না। তখন তুমি বুঝতে পারবে যে যেই লোকেদেরকে এই অসুবিধা আছে তারা কি করে সহ্য করছে। আর এই অভিশাপ তখনই ভাঙবে যখন কোনো মানুষ যে একেবারে ভালো হবে আর সৎ হবে সে তোমার সাহায্য করবে। সে তোমার কর্মকে জেনেও তোমাকে ক্ষমা করে দেবে। তক্ষুনি হঠাৎ করে সে একটা নরম বস্তুর মতো মাটিতে পড়ে যায় আর জলকন্যা ওখান থেকে গায়েব হয়ে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে! আরে বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে! মংরু তক্ষুনি সোমনাথের সাথে ওখানে পৌঁছায় আর দেখতে পায় যে সে লোকটা একটা নরম বস্তুর মতো মাটিতে শুয়ে আছে। আরে ভাই, তোমার কি হয়ে গেল? আরে আমাকে রক্ষা করো, আমায় ক্ষমা করে দাও, এই অভিশাপ থেকে মুক্ত করো। কিন্তু তুমি এমন কি করলে বলো তো? আসলে ওই লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত কথা বলে দেয়। সোমনাথ খুব রাগের চোটে বলে ওঠে, কিন্তু তুমি যা করেছো তা ক্ষমার যোগ্য একেবারেই নয়, বুঝলা? আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভাই, আমায় ক্ষমা করে দাও। তোমাকে এটা বুঝতে হবে যে কুকর্ম করার জন্যই তুমি এই অভিশাপটা পেয়েছো। মানুষের যন্ত্রণার সুযোগ তো তুমি নিয়েইছো, কিন্তু যখন তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে তুমি তখন তাদের আবার সেই যন্ত্রণায় ফেলে দেবার চেষ্টা করেছো। আমি জানি, আমি সব বুঝতে পারছি। যখন যা নিজের উপরে হচ্ছে তখন সেটা বুঝতে পেরেছি। আমার বাবা মানুষজনের এত উপকার কেন করেছিল বুঝেছি। ঠিক আছে, আমি কোনো শর্ত ছাড়াই তোমায় ক্ষমা করে দিচ্ছি, আর আশা করছি তোমার ভেতরের মনুষ্যত্ব এবার জেগে উঠবে। তক্ষুনি সে ঠিক হয়ে ওঠে আর হাত জোড় করে মংরুকে প্রণাম জানায়। ঘটনার কিছু বছর পরই গ্রামের এই পুরনো অসুস্থতা একেবারে ঠিক হয়ে যায়।